এটা আমার প্রথম প্রেমে পড়ার গল্প। কিভাবে শুরু করব বুঝে উঠতে পারছি না। বর্তমানে আমি এখন কলেজের প্রফেসর। পড়াশুনোর পাশাপাশি একটু আধটু লেখালেখিও করি। আজ বর্ষার এই ঝিরঝির বৃষ্টির সাথে হালকা মৃদু বাতাস, আর তার সাথে মাটির সেই চেনা গন্ধ কোথাও যেন রোমান্টিকতার আবেশ তৈরি করেছে। এক কাপ গরম চাও যেন বলছে চায়ের কাপে চুমুক দিতে। টেবিলে রাখা খাতা কলম যেন বিদ্রোহ করছে, তারাও যেন চাইছে নতুন কোনো কাহিনীকে আলিঙ্গন করতে। আর নিজেকে সামলাতে পারলাম না। যুদ্ধের পরাজিত পক্ষের মতো আমিও তাদের দাবি মেনে নিলাম। আমার তখন 4 বছর, যখন বাবা মা আলাদা হয়ে যান। কারণটা যে কি তা আমি আজও জানি না, আর ওনারাও আমাকে কখনো জানাননি। হয়তো তখন আমার বোঝার মতো বয়স ছিল না। যাই হোক, কিন্তু আমি দেখেছি দুজন দুজনকে খুবই মিস করতো, কিন্তু কোনোদিন সামনাসামনি দুজনে কথা বলতে দেখিনি। তবে একটা ব্যাপার, আমি দুজনের কাছেই থাকতে পারতাম। বাবা কখনো বলতো না যে মায়ের কাছে যাবি না, কিংবা মাকেও বলতে দেখিনি যে বাবার কাছে যাবি না। আমি কখনো মায়ের কাছে থাকতাম, আবার কখনো বাবার সাথে। কিন্তু আমি চাইতাম আমরা আবার একসাথে থাকি। কিন্তু আমি বুঝে গিয়েছিলাম এটা আমাকেই করতে হবে। বাবা থাকতো নিজের বাড়িতে, আর মাও নিজের তৈরি বাড়িতে থাকতেন। বাবা মা দুজনেই চাকরি করতেন। আমি যখন যা করতে চেয়েছি আমাকে তাই করতে দেওয়া হতো। এটা প্রায় 10-15 বছর আগেকার কথা। আমি ছোট থেকে ঘুরতে খুব ভালোবাসতাম। যেখানে মন চাইতো সেখানে আমার সুন্দরী বাইককে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তাম। কখনো বন্ধুদের সাথে, আবার কখনো একা সোলো ট্রিপে। কলেজে পড়াশোনা শেষ, এবার শুধু রেজাল্টের অপেক্ষা। তাই সবাই মিলে ঠিক করলাম সাঁওতালিদের জীবনযাপন কেমন সেটা দেখব। আসলে কিছুদিন আগে কলেজের অনুষ্ঠানে কিছু সাঁওতালি মেয়েরা নৃত্য পরিবেশন করেছিল। মানে সেটা সবারই মন কেড়ে নিয়েছিল। তো সেদিন থেকে সাঁওতাল পরগনা যাওয়ার ভূত চেপেছিল সবার মনে। তখন তাজা রক্ত, শরীরও বেশ ফিট, তাই বলা যা করাও তা। কজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বাইকে। প্রায় 3-4 ঘন্টা লাগলো পৌঁছাতে। আমরা গিয়েছিলাম বীরভূম। সেখানে একটা ঘর নিলাম সকলে। এত দূর জার্নি করার পর সবারই অবস্থা খুবই খারাপ। সেদিন ইচ্ছা থাকলেও আর বেরানো উপায় নেই। একেই রাত করে পৌঁছেছি, তাই পরের দিন খুব সকাল সকালই বেরিয়ে পড়লাম আমরা। মানে সেদিন ছিল বুধবার। রাস্তায় যেতে যেতে দেখি বেশ বড় একটা জায়গায় হাট বসেছে। গ্রামে প্রায় সকল মানুষজন হেঁটে এসেছে কেনাকাটা করতে। এক পাশে মুরগি লড়াইও চলছে। অদ্ভুত বিষয়, সকলে সাজগুজি প্রায় একই রকম, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এক পাশে চলছে সাঁওতালি নৃত্য। আমি উৎসাহিত হয়ে তাদের ছবি তুলতে লাগলাম। হঠাৎ একটি মেয়ে আমার হাত ধরে। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। মেয়েটা আমাকে দেখে মুচকি হাসলো। আমি একটু ইতস্তত হয়ে বললাম, আরে কি করছেন কি? মেয়েটি জোর করে আমাকে টেনে নাচের দলের দিকে নিয়ে গিয়ে বলল, আসেন না গো বিদেশিবাবু, আসেন। এটা আমাদের সাঁওতালি নাচ বটে। এখানে যেখানকারই মানুষগুলো আসুক না কেন, আমাদের অতিথি তো বটে। আর অতিথিরা হলো ভগবানের রূপ, তাদেরকে সন্তুষ্ট করতে হবে না? আর নাচতে তো হবেই, না হলে আনন্দ হবে কি করে? আমি বললাম, বাহ, বেশ ভালো কথা বলতে পারেন তো আপনি। আমার মুখে তার প্রশংসা শুনে মেয়েটা একটু লজ্জা পেল মনে হলো। আমি মেয়েটির সাথে ওই নাচের দলে যোগ দিলাম। পারছিলাম না কিছুতে, কিন্তু মেয়েটি আমায় শেখানোর যথেষ্ট চেষ্টা করেছিল। নাচতে নাচতে আমি মেয়েটিকে দিকে তাকিয়ে থাকলাম। মেয়েটিও নিষ্পাত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। সত্যি কেমন যেন মায়াবী মনে হলো মেয়েটিকে। চোখ দুটো দেখলে মনে হয় যেন কিছু বলতে চায়। এক বন্ধুর ডাকে খানিক চমকে হয়ে গেলাম। দেখি আমার বন্ধুরাও নাচের আসরে যোগ দিয়েছে। কিছুক্ষণ পর মনে হলো মেয়েটি যেন আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। আমি তাকাতেই আর তাকে দেখতে পেলাম না। অনেক খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোথাও পেলাম না। মনে মনে ভাবলাম, এই যা, নামটাও জানা হলো না। দুপুরে সকলে ফিরে এলাম হোটেলে। সকালে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়ার খেয়ে ঘুমাচ্ছে, কিন্তু আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। মানে ঘুমাতে চাইলেও পারছি না। বারবার ভেসে উঠছে ওই মায়াবী মেয়েটার মুখ। ওই মেয়েটি মুচকি হাসি আর আমায় শান্তিতে থাকতে দিচ্ছে না। ক্রমশ মনে হচ্ছে ও নিশ্চয়ই আমাকে পাগল করে ছাড়বে। কাউকে কিছু না বলে একাই বেরিয়ে পড়লাম তার খোঁজে। কী নাম, কোথায় থাকে, কিছুই জানি না। শুধু মনে হচ্ছিল যদি একবার দেখা পাই, তাকে অনেক প্রশ্ন করার আছে।
কেন সে আমার ওই দুটি কাজল কালো চোখ দিয়ে আমাকে নিষ্পাত দৃষ্টিতে দেখেছিল? কেন তার মায়াবী মুখ আমার বুকের ভেতরে ঝড় তুলেছে? কেন? প্রায় 2 দিন ধরে মেয়েটিকে খুঁজেছি আমি, কিন্তু কোথাও পাইনি তাকে। আর কালকেই আমাদের ফিরে যাওয়ার কথা, কিন্তু আমার তীব্র জেদ ছিল যে আমি একটিবার হলেও মেয়েটির সাথে কথা বলবো, যে তার ওই গভীর চোখ কী বলতে চায় আমার। না, আমি ফার্স্ট সাইটে বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমার কি হলো? আমি তো মেয়েটাকে একবার মাত্র দেখেছিলাম, আর তাতেই আমার অবস্থা এমন কেন হচ্ছে? তাহলে কি আমি, না, যত ভাবছি কেবল পাগলই হয়ে চলেছি। রাতের বেলা সবাই খেয়ে দিয়ে গল্প করছিল, তখন রাজ বলে, এই তুষার, তোর কি হয়েছে বলতো? যেদিন থেকে এসেছিস এখানে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে। কোথায় ডুবে আছিস তুই? আমি আর থাকতে না পেরে বলেই ফেললাম, একটা মেয়ে একে খুঁজছি রে। সবাই মিলে আমায় চেপে ধরে জিজ্ঞাসা করে, আচ্ছা, প্রেমে পড়েছিস নাকি রে? কোন মেয়ে? কী নাম? কার এমন দুর্ভাগ্য? এসব প্রশ্ন করতে থাকে। আমি কোনো উপায় না পেয়ে তাদেরকে সব খুলে বললাম। ওরা আমাকে খোঁজার সাহায্য করবে বলে। শুনেও কেমন যেন একটা অসন্দেহর মধ্যে ছিলাম। মনে হচ্ছিল যদি ওদের দেখা না হয় আর কোনোদিনও দেখা হবে না ওর সাথে। তবু মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, তারপর শুয়ে পড়লাম। সকালে যাওয়ার উদ্দেশ্য। সবাই ঘুমিয়ে পড়লেও আমি কোনোভাবে ঘুমাতে পারছিলাম না। বারবার তার ওই নিষ্পাত চোখ দুটি ভেসে আসছে, তার ওই হাতের স্পর্শ আমি এখনও অনুভব করছি। কলেজের পড়ার সময় অনেক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু এমন কখনো হয়নি। কেউ এতটা মনে দাগ কাটতে পারেনি। কোনো মেয়ের প্রতি আমি এইভাবে আকৃষ্ট হয়নি। সত্যি সে যেন এক মায়াবিনী। এইভাবে সারা রাত আর ঘুমাতে পারলাম না। শুধু ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল। সকাল 10টার মধ্যে সব গোছগাছ করে সবাই বেরিয়ে পড়লাম তাকে খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পরেও পেলাম না তাকে। অবশেষে রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ জঙ্গলের দিকে তাকিয়ে দেখলাম কয়েকটি মেয়ে জঙ্গলে কাঠ কুড়োতে এসেছে। আমি তাদের দিকে তাকিয়ে দেখি সেই মায়াবী মেয়েটার মুখ। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি দৌড়ে গেলাম ওর দিকে। ও কোনো কথা বলে না, শুধু তাকিয়ে রইল আমার দিকে। সেই নিষ্পাত চোখ দুটো যেন আমাকে খুঁজছিল। আমি কিছু না ভেবেই বললাম, আমি জানি না তোমার নাম কি, কোথায় থাকো, শুধু এটা জানি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার এই কথাগুলো শুনে একটু অপ্রস্তুত হয়ে সঙ্গে সে বলল, আরে বাবু, কি বলছেন? আপনি তো আমার ব্যাপারে কিছুই জানেন না। আমি অস্থির হয়ে বললাম, আমি ওসব কিছু জানতেও চাই না। আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। সেদিন তোমাকে দেখার পর আমি তোমাকে কত খুঁজেছি জানো। আজ আমি আর তোমাকে হারাতে পারবো না। সে বলল, আমি সাঁওতাল মেয়ে গো বা দাদাবাবু, পেটের জ্বালায় নানান কাজ করে থাকি আর দেখতেও ভালো না। আমি বললাম, আমি ওসব জানি না, আমি শুধু তোমাকে চাই। সে তাড়াতাড়ি কাঠগুলো মাথায় নিয়ে চলতে শুরু করলো। আমি বললাম, আরে নামটা তো বলে যাও। দেখো, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। তার একটা সঙ্গী বলল, ঝর্ণা গো দাদাবাবু, ওর নাম ঝর্ণা। আমরা ওই জঙ্গলের পাশে গ্রামটাতে থাকি। আমি চিৎকার করে বললাম, আই লাভ ইউ ঝর্ণা, আই লাভ ইউ। আমি আবার আসবো তোমার জন্য, শুধু তোমার জন্য। ঝর্ণা ফিরে তাকালো আমার দিকে, যেন মনে হলো কেউ যেন তীরের ফলা আমার বুকে গেঁথে দিল। এক অন্যরকম অনুভূতি হতে লাগলো। তাকে দেখে মনে হলো সেও যেন আমার জন্য অপেক্ষা করবে। আস্তে আস্তে ওরা জঙ্গলে মিলিয়ে গেল। আমি ফিরে এলাম বাড়িতে।